সম্প্রতি ধারাবাহিক নির্যাতন নিপীড়নের সঙ্গে মিথ্যা মামলা হয়রানিতে ধর্মীয় সংখ্যালঘুরা অতিষ্ঠ দাবি করে তারা পরিত্রাণ চেয়েছেন। এটা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস নামে একটি সংগঠন, তারা আসলে সংবাদ সম্মেলন করেছে। তথ্যের গরমিল আছে কিনা সেটাও আমাদের যাচাই করে দেখতে হবে। কিন্তু আমাদের এখানে তো তথ্যকে কখনো কখনো অস্ত্রের মতো ব্যবহার করা হয়। যাচাই করার সুযোগ পাওয়ার আগেই ওই তথ্যের কথা বলে হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, অথবা পার্সোনাল অ্যানিহিলেশন হয়। গণ অভ্যুত্থানেই শেষ বিকল্প ছিল, এবং সেই বিকল্পের পথেই বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে যাওয়ার একটা সূচনা হলো। এই আসামি করাটা কিন্তু শুধুমাত্র কোনো সংখ্যালঘুকে টার্গেট করে বিষয়গুলো ঘটেনি। বিষয়গুলো ঘটেছে নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসা অথবা প্রতিশোধ পরায়ণতা অথবা একটা সুযোগ নেওয়া। সংখ্যালঘু সম্প্রদায় ইস্যু করে যেই ঘটনাগুলো অথবা যেই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে, সরকার কি আসলেই ভেতরে গিয়ে দেখছে বিষয়গুলো এক, এবং এই যে সত্য মিথ্যার মধ্যে যে গ্যাপটা, যে ব্যবধানটা, এই জায়গাটা কি দেশে বিদেশে তুলে ধরতে পারছে? ধন্যবাদ। আপনার মাধ্যমে সমস্ত দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাই। আমরা যত দুর্দশার মধ্যেই থাকি না কেন, যত দুর্গতির মধ্যেই থাকি না কেন, স্বপ্ন তো আমাদের বাংলাদেশটাকে ঘিরে। এই দেশটাকে আমাদের এই দুর্গতির হাত থেকে রক্ষা করতে হবে, এই দুর্দশার হাত থেকে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হবে। এবং সেটা করতে গিয়ে বারবার আমরা আন্দোলনে আসি, কখনো বিজয়ী হই, কখনো হেরে যাই, কখনো বিজয় আমাদের হাত থেকে ফসকে যায়, কখনো কখনো বিজয় হয়তো অধরাও থেকে যায়। তারপরেও তো আমরা লড়ছি। এরকম লড়তে লড়তে এবার একটা অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 15 বছরের একটা শাসনের অবসান হতে দেখলাম। একটা স্বাধীনতার পরে একটা ট্রান্সফার অফ পাওয়ারটা হওয়ার কথা ছিল পিসফুলি, হওয়ার কথা ছিল নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করে ফেলা হয়েছে এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারটাকে প্রায় অসম্ভব করে ফেলা হয়েছে, যে কারণে আসলে কোনো উপায় ছিল না। মানে ক্ষমতা থেকে কাউকে সরানোর জন্য বল প্রয়োগ করা ছাড়া আর উপায় ছিল না। বল প্রয়োগের দুটো দিক, একটা হচ্ছে সামরিক অভ্যুত্থান, আর একটা হচ্ছে গণ অভ্যুত্থান। আমরা সামরিক অভ্যুত্থানকে কখনোই সমর্থন করি নাই। গণ অভ্যুত্থানেই শেষ বিকল্প ছিল, এবং সেই বিকল্পের পথেই বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে যাওয়ার একটা সূচনা হলো। এখন এই সময় দাঁড়িয়ে আমরা কতগুলো ঘটনা দেখলাম। আমরা তো ফ্যাসিস্ট সরকারকে ঘটিয়েছিলাম। ফ্যাসিস্ট তো ব্যক্তি না, এটা ফ্যাসিস্ট একটা মনন। আমি সেরা, আমি সর্বোচ্চ, আমার কথায় আইন, আমি যা বলবো তাই হবে, এটা যেমন ব্যক্তিকে স্বৈরাচারী করে তোলে, এইটা আবার যে মনোভাব মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, সেটা মানুষকে একটা ফ্যাসিস্ট মননও তার মধ্যে দেখতে পারে। এটা গোত্র নিয়ে হতে পারে, বর্ণ নিয়ে হতে পারে, ভাষা নিয়ে হতে পারে, ধর্ম নিয়ে হতে পারে, যে কারণে গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্যের যেটা কথা বলি আমরা, সেটা বলা হয়েছিল যে পার্থক্য নিয়েও ঐক্যবদ্ধ থাকবার একটা সংস্কৃতি। আমাদের মধ্যে এটা ছিল যে কখনো কখনো যে বলে ঐক্যের একটা সৌন্দর্য আছে, পরমত সহিষ্ণুতা এবং মতকে যাচাই বাছাই করা। প্রথমে ভিন্ন মতকে সহ্য করা, দ্বিতীয়ত যাচাই বাছাই করে সত্যে উপনীত হওয়া। আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তথ্যের গরমিল আছে কিনা সেটাও আমাদের যাচাই করে দেখতে হবে। কিন্তু আমাদের এখানে তো তথ্যকে কখনো কখনো অস্ত্রের মতো ব্যবহার করা হয়। যাচাই করার সুযোগ পাওয়ার আগেই ওই তথ্যের কথা বলে হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, অথবা পার্সোনাল অ্যানিহিলেশন হয়। কারোর চরিত্র হনন করা অথবা তাকে ব্যক্তিগতভাবে হত্যার মতো ঘটনা আমরা দেখেছি। এবং এগুলো আমাদের যে এখানে ঘটেছে, সেই বেদনাময় ইতিহাসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা শুধু এখন নয়, সবসময় আমরা দেখেছি যে তথ্যকে কখনো কখনো মানুষের যুক্তির জায়গায় নিয়ে আসার চাইতো তথ্যকে ইউজড অ্যাজ এন উইপন, অস্ত্র হিসেবে ব্যবহার করে মানে প্রতিপক্ষকে হনন করার চেষ্টা। সে কারণে যে কোনো তথ্য আসলে একটু ধৈর্যটা ধরতে হবে। তো আসলে ঘটনাটা হয়েছিল কি এরকম, একটু যাচাই করে দেখি না কেন? এই যাচাই করে দেখবার জন্য যে পরিবেশ লাগবে সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ, আর যাচাই করার জন্য যে সময় লাগবে সেটা কেন বলি গণতান্ত্রিক সহিষ্ণুতা। এই দুটোই আমরা খুব প্রত্যাশা করি যে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের মধ্যে এটা আসবে, কিন্তু সাম্প্রতিক সময় তারও কিছু ব্যত্যয় ঘটেছে। এখন যে বিষয়টা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের সত্যটা খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। সত্য কখনো কখনো মানে মিথ্যার আড়ালে চাপা পড়ে যায়, সত্যটা খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে তো প্রশাসনের একটা ভূমিকা পালন করতে হবে।
ভারত আজকে যে ঘটনাটা ঘটালো কিংবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনা ঘটেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেগুলো, সেখানে যদি আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা আর একটা প্রতিবেশী দেশের পতাকাকে অপমান করে, কাচের ঘরে বসে অন্যকে ঢিল ছুড়লে কি হয়, সে ঢিল ছুড়লে আমার কাচের ঘরেও তো আঘাত করে। তার প্রতিক্রিয়ায় আবার ভারতেও যেরকম ঘটনা ঘটলো, আমাদের জাতীয় পতাকা অপমান করা, এবং সবশেষে যে জিনিসটা ঘটলো, ভারতের রাষ্ট্র, জনগণ কখনো কখনো ভুল করতে পারে, তো রাষ্ট্রের তো ভূমিকা থাকা উচিত জনগণকে ভুল থেকে বিবৃত করা, তাদেরকে সত্যের পথে নিয়ে আসা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দূতাবাসে আক্রমণ করা, আমাদের পতাকায় অগ্নিসংযোগ করা, এগুলো যে ঘটতে পারলো, এগুলো তো প্রথমত জেনেভা কনভেনশনের বিরুদ্ধে। দ্বিতীয়ত ভারত রাষ্ট্র তো এত দুর্বল রাষ্ট্র না, সে কেন কিছু মানুষের ওই আপাত বিক্ষোভকে কখনো কখনো প্রশ্রয় দিল, অথবা সেটা তার কিভাবে আমাদের জনগণের অনুভূতিতে আঘাত করার মতো একটা সুযোগ করে দিল। এবং তামিলনাড়ুর চেন্নাইয়ের ঘটনাটা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি একটু মাঝখানে জাস্ট আপনাকে বলে রাখি যে সেটাই। জি ফলে এগুলো কিন্তু উচিত ছিল যে এগুলোকে খুব কঠোর হস্তে দমন করা। এটা আমাদের দেশ থেকে আমাদের যেটুকু ব্যত্যয় হয়েছে, আমাদের সেটা নিয়ন্ত্রণ করতে হবে, ভারতের ওটা নিয়ন্ত্রণ করা উচিত। দুটো কারণে উচিত। একটা হলো যে, একটা কিন্তু দারুণ খেয়াল করে দেখুন যে আমরা তো এই ভূখণ্ডটা একটা দারুণ একটা ঐক্যের ভূখণ্ড। কিরকম? এখানে আমাদের হিন্দু ধর্মের বাতাবরণের মধ্যে, মানে সনাতন ধর্মের বাতাবরণের মধ্যে বুদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছে। এখানে খ্রিস্ট ধর্মের অনুসারীরা এসেছিলেন, তারপরে আবার মুসলমানরা এসেছে। ফলে পৃথিবীর যে চারটা যদি বলি, বেশিরভাগ মানুষ অনুসরণ করে এই ধরনের ধর্ম যদি বলি, যেটা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, চার ধর্মের মানুষ এই ছোট্ট একটা দেশে আমরা বসবাস করি। আমাদের এখানে 50টার উপরে ছোট বড় নানা ধরনের জাতিসত্তা আছে। আমাদের এখানে ভাষার কি অপূর্ব বৈচিত্র্য আছে আমাদের, এবং বৈচিত্র্যের মধ্যে আমাদের সহবস্থান। আমাদের খাদ্যাভ্যাসের কি দারুণ বৈচিত্র্য আছে। যেমন যদি জি আপনাকে বলি যে জি একটা রাজিকুজ্জামান রতন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি একটু জহিরুল ইসলাম মুসার কাছ থেকে ঘুরে আসি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আবার শুনবো। আমি একটু জহিরুল ইসলাম মুসা আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি নিয়ে আমি যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, যে সম্প্রতি ধারাবাহিক নির্যাতন নিপীড়নের সঙ্গে মিথ্যা মামলা হয়রানিতে ধর্মীয় সংখ্যালঘুরা অতিষ্ঠ দাবি করে তারা পরিত্রাণ চেয়েছেন। এটা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস নামে একটি সংগঠন, তারা আসলে সংবাদ সম্মেলন করেছে। এবং আমি একটি ঘটনা একটু ছোট করে তুলে ধরি। এটি বাংলাদেশ স্থানীয় সময় বুধবার গতকাল আসলে এটি এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন জায়গায়। আপনি দেখেছেন নিশ্চয়ই যে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ এনে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার একটি গ্রামে ও বাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানে হামলা ভাঙচুর ও লুটপাট চালানোর পরদিন সেখানে সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন এবং সেখানে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই যে অভিযোগ সংগঠনটির, এবং অনেকেই অভিযোগ করছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এটি আসলে যতটা হচ্ছে তার থেকে বেশি বাড়িয়ে বলা হচ্ছে, অথবা আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে সুযোগ সন্ধানী একটা গোষ্ঠী তারা প্রতিপক্ষকে বা তার প্রতিহিংসাবশত প্রচুর মানুষকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। এবং আপনারা দেখবেন যে তার সাথে হয়তো পুরনো কোনো শত্রুতা ছিল, অথবা কোনো জায়গা জমি নিয়ে সমস্যা ছিল, এরকম ব্যক্তিদেরকেও এই গণহত্যার নামে যে মামলাগুলো হয়েছে সেই মামলায় নির্বিচারে তাদেরকে আসামি করা হয়েছে। এখন এই আসামি করাটা কিন্তু শুধুমাত্র কোনো সংখ্যালঘুকে টার্গেট করে বিষয়গুলো ঘটেনি। বিষয়গুলো ঘটেছে নিজেদের ব্যক্তিগত প্রতিহিংসা, অথবা প্রতিশোধ পরায়ণতা, অথবা একটা সুযোগ নেওয়া। এবং আমরা এমন রিপোর্টও দেখেছি যে যিনি বাদী হয়েছেন তিনি এই মামলা যাদেরকে আসামি করছেন তাদেরকে তিনি চিনেন না, অথবা পরবর্তীতে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে তিনি একটা টাকার বিনিময়ে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রক্রিয়া অবলম্বন করছেন। অর্থাৎ আমার প্রথম উত্তরটা, আপনি যেটা জানতে চেয়েছেন, সেটা আমার অবস্থানটা হলো যে নির্বিচারে যে মামলা হচ্ছে সেটা কোনো সংখ্যালঘুকে আলাদা করে টার্গেট করে এই মামলাগুলো হচ্ছে না। এটা স্পষ্টতই এই 5ই আগস্টের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে প্রচুর একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, সেটার মধ্যে সবাই লুকায়িত আছে, আমাদের লোকজনই লুকায়িত আছে, আমাদের প্রতিবেশীরাই লুকায়িত আছে। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মামলাগুলোতে নির্বিচারে অনেক নিরীহ মানুষকে আসামি করছেন। সেখানে সংখ্যালঘুদের আলাদা করে আকৃষ্ট করা হচ্ছে না বলেই আমি বিশ্বাস করি। দ্বিতীয় যে বিষয়টি সুনামগঞ্জে এসেছে, এটি
এই ঘটনা তিনি যে অভিযোগ করেছেন এটি আমরা অন্যান্য জায়গায় দেখেছি যে একটি ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং সেখানে অনেক ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। এখানে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে যেহেতু এই অভিযোগটি এসেছে, প্রশাসনের প্রথম কাজ হচ্ছে যে এই বিষয়টি প্রথমত তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা এবং দ্বিতীয়ত খুব দ্রুত একটা তদন্তের মাধ্যমে এই বিষয়টির একটি রিপোর্ট পেশ করা, যেখানে আমরা দেখতে পাবো যে এই ঘটনার পিছনে কারা জড়িত ছিল। সেখানে যদি কোনো পক্ষ জড়িত থাকে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়ার আমরা আহ্বান জানাবো। অতীতে আমরা যখন এই ধরনের ঘটনা আমরা দেখতাম, আমাদের ওই যে ভয় একটা মনের ভিতরে ঢুকে গেছে যে এর আগেও আমরা যখন এই সংখ্যালঘুদের উপর আক্রমণাত্মক ঘটনাগুলো দেখতাম, সেটা আওয়ামী লীগের আমলেই হোক বা অন্য আমলেই হোক, সেখানে কিন্তু দেখা যেত যে একটি নির্দিষ্ট গোষ্ঠী, অর্থাৎ স্পষ্ট করে বললে যে এই আক্রমণের ফলে যে পরিস্থিতিটা তৈরি হতো সেই পরিস্থিতি থেকে সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করতো আওয়ামী লীগ। এখন আবারও সেই একই সময়ে একই পরিস্থিতি, তারা কেউ ফ্যাসিবাদী দোসর যারা এদেশে রয়ে গেছে তারা কেউ এটার সাথে জড়িত কিনা, অথবা বাংলাদেশের যারা এখন বিভিন্নভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা করছেন তারা কেউ জড়িত কিনা, এটি আমাদের বক্তব্য হচ্ছে এটি সুস্পষ্টভাবে তদন্ত হোক এবং তাদেরকে এটি বের করা হোক, বের করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।